এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে রেঞ্জ নেম ইউজ করে আপনি এক্সেল শিটে কিভাবে কাজ করতে পারেন। প্রথমে দেখিয়ে দেই যে রেঞ্জ নেমটা কেন দরকার। আম, ধরেন এইখানে একটা শিট আছে যেটা এমপ্লয়ীদের স্যালারি শিট। হ্যাঁ, এমপ্লয়ির নাম আছে, তার ডিপার্টমেন্ট আছে, হায়ারিং ডেট আছে, তার কত বছরের সার্ভিস সেটা আছে, কি বেনিফিট পায় সেটা আছে, তার টোটাল স্যালারি কত, জব রেটিং আছে। আপনি এখন একটা নিউ স্যালারি ডিফাইন করবেন। আমি একটা এখানে ধরেন আমি ধরে নিয়েছি যে আপনি প্রত্যেককে অ্যাভারেজে 2.91% ইনক্রিজ করবেন। তো এটা খুবই সিম্পল ফর্মুলা। আপনি ইকুয়াল, আপনি স্যালারি নেবেন, তারপরে টাইমস দেবেন, তারপরে আপনি এই যে কেএসএল এ 2.91% লিখলেন, এটা দিয়ে প্লাস স্যালারি। সো আপনার হয়ে গেল, আপনি 60,981 টাকা ছিল, সেখানে হয়ে গেল 62,755 টাকা 55 পয়সা। এখন এই যে কলামগুলো যে পূরণ করলেন, করলে একটা সমস্যা হয়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনি এর আগে যখন K1 সেলটা নিলেন আপনার রেফারেন্স ভ্যালু হিসাবে, আপনি যখন পরে এই ফর্মুলাটাকে কপি করলেন, তখন পরের কলামে, পরের রোতে এটা K2 হিসাবে হয়ে যাবে। সো তারপরে এই দেখেন, এই ফিগার এবং এই ফিগারে এটা কোনো তফাৎ নেই। সো এই প্রবলেমটা ইয়ে করার জন্য আপনি কি করেন, আমি এটা আবার কন্ট্রোল জেড দিই, মানে বুঝতে পারলেন তো যে আপনার এরপর থেকে 2.91, এরপরে K2, তারপরে K3, K4, K5 করে এরপরের রো গুলো তারা নিয়েছে। তো আপনি এই বিষয়টাকে যখন আপনি সলভ করতে যান, তখন একটা কাজ করেন। কি কাজ করেন এটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আপনি কে এর পাশে ডলার সাইন দিয়ে দেন, তাহলে ফিক্স করে দেন। আপনি ফিক্স করে দিলে আপনি যখন এটাকে ফর্মুলাটাকে কপি করবেন, তখন ফর্মুলাগুলো কপি হয়ে যাবে। ওই K1 সেলটা এটা ফিক্স থাকবে প্রত্যেকটা রোতে। সো এটা একটা একভাবে আপনি ডেফিনেটলি করতেই পারেন এটা। আমি আরেকটা সিস্টেম দেখাবো, এইটা হচ্ছে রেঞ্জ নেম দিয়ে। হ্যাঁ, আচ্ছা আসেন, রেঞ্জ নেমটা কি? এই যে 2.91, এই যে K1 সেলটা, এইটার আপনি একটা নাম দেবেন। এটার একটা নাম দিলে আপনি এই নামটাই ফর্মুলার মধ্যে আনবেন। কিভাবে আমি এটা দেখাই, এটা শুনে হয়তো কেমন লাগছে। যে আপনি এখানে ফর্মুলাতে যাবেন, এই ফর্মুলাতে এসে আপনি প্রথমে K1টাকে সিলেক্ট করলেন, তারপরে ফর্মুলায় আসবেন, ফর্মুলায় এসে ডিফাইন নেমস, ডিফাইন নেমস এখানে আপনি একটা লিখবেন। তাহলে বুঝতে পারবেন এটা এটা বলতে কি বোঝায়, 2.91 এটা কি। এটা আপনি ইংরেজিতে লিখবেন। এটা লিখলেন হচ্ছে এটা পার্সেন্ট ইনক্রিজ, তাহলে আপনি লেখেন পার আন্ডারস্কোর ক্রিজ। হ্যাঁ, তাহলে এই আপনাকে এর K1 সেল দেখতে হবে না, 2.91 দেখলেই হবে। আমি আবার ফর্মুলাটাকে নতুন করে লিখছি, দেখেন ইনটু, এবং এইখানে আপনি লিখবেন পার্সেন্ট। আপনি পার লিখতেই আপনি দেখেন আপনি ডিফাইন করেছেন, এটা আপনার ফর্মুলাতে চলে এসছে। পার্সেন্ট ইনক্রিজ প্লাস G2, আপনি দেখেন আগের ইয়েটাই চলে এসছে। হ্যাঁ, এবং এখানে আপনি যদি ফর্মুলাটা দেখেন, দেখেন ফর্মুলাতে কিন্তু K1 সেলটা নাই, এখানে আছে পার্সেন্ট ইনক্রিজ। তার মানে আপনি এই সেলটাকে যা বলে ডিফাইন করছেন, আপনি সেই কথাটাই অক্ষরে লিখে দিতে পারবেন, কোনো ইয়ে না দিয়ে। এবং আপনি যখন এটাকে ফর্মুলাটাকে কপি করবেন, আপনার প্রত্যেকটাতেই পার্সেন্ট ইনক্রিজটা চলে আসবে। সো এইভাবে আপনি রেঞ্জ করতে পারেন। আমি এখানে ফর্মুলা বার থেকে আপনাকে দেখালাম, আপনাকে টুলবার থেকে দেখালাম কিভাবে এটাকে ডিফাইন করা যায় পার্সেন্ট ইনক্রিজ। আরেকভাবে ডিফাইন করা যায়, এটা খুব সিম্পল ওয়েতে। আমি আরেকটা সেলে দেখাই। ধরেন এই যে নিউ স্যালারি, আপনি এইটাকে, অথবা এই যে নিউ স্যালারি এইটাকে আপনি ডিফাইন করবেন। আপনি এই কলামে যে এটাকে যখন সিলেক্ট করবেন, একদম বাঁয়ে আসেন, যেখানে কলামের নামটা দেখাচ্ছে I2, আপনি এইখানে লিখে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি লিখলেন প্রেজেন্ট স্যালারি। সো এখন আপনি দেখেন আপনার প্রেজেন্ট স্যালারি এই সেলটাকে কিভাবে ইয়ে করতে পারেন। আপনি লেখেন
প্রেজেন্ট স্যালারি যে চলে আসলো, ইনটু পার্সেন্ট ইনক্রিজ প্লাস প্রেজেন্ট স্যালারি। দেখেন আবার সেই আপনি কোনো অক্ষর নিলেন না, কোনো সেল নেম নিলেন না, এবং আপনি পুরো ফর্মুলাটা পেয়ে গেলেন। এখানে কিন্তু কোনো সেল নেম নাই। দেখেন আপনি যে সেলগুলোকে যেই নামে ডিফাইন করছেন, আপনি সেই নাম দিয়েই আপনি সেলে আপনার ক্যালকুলেশনটা করলেন। আচ্ছা, আপনি শুধু যে সেলেই ডিফাইন করতে পারেন তা না, আপনি কিন্তু একটা রেঞ্জেও ডিফাইন করতে পারেন, এই পুরো কলামটাকে ডিফাইন করতে পারেন। ধরেন আপনি এই পুরো কলাম এবং পুরো রোটাকে আপনি ডিফাইন করতে চান একটা নামে। কি নামে ডিফাইন করবেন? ধরেন এটা হচ্ছে 6 মান্থ সেল, আপনি লেখেন 6 বা হাফ ইয়ারলি সেল, হাফ সেল। সো আপনি এটাকে ডিফাইন করে ফেললেন। এখন আপনি এই হাফ ইয়ারলি সেলস নিয়ে একটা আপনি কিছু করতে চান। ধরেন আপনি হাফ ইয়ারলি সেলস এখানে টোটাল কত, ধরেন সাম হাফ ইয়ারলি সেল, হাফ সেল টোটালটা আপনার জাস্ট একটা কি স্ট্রোকে আপনার পুরো ক্যালকুলেশনটা হয়ে গেল। এটা কত আপনি রিচেক করতে পারেন। এই যে দেখেন নিচে দেখা যাচ্ছে 1235, আপনি ঠিক 1235 পেয়ে গেলেন এখানে। আচ্ছা, এইবার আপনি টেবিলের আপার রো এবং লেফট কলাম এই দুইটাকেও রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারেন। কিভাবে? আমরা সিলেক্ট করি, আমরা সিলেক্ট করলাম পুরো কলামটাকে ক্রিয়েট ফ্রম সিলেকশন, টপ রো লেফট কলাম, আমি টপ রোটা রেখে লেফট কলামটা আনচেক করে দিলাম। আপনার সমস্ত উপরের রোটা আপনার রেঞ্জ নেম অ্যাসাইন্ড হয়ে গেছে। কিভাবে? এখন ধরেন আমি নিউ স্যালারি এইটাকে অ্যাভারেজ করব, অ্যাভারেজ নিউ স্যালারি এবং এটা চলে আসলো আপনার অ্যাভারেজ নিউ স্যালারি অ্যাভারেজে কত, পুরো কলামটা চলে আসলো। আপনি একই জিনিস আরেকভাবে করতে পারেন। আপনি ধরেন অ্যাভারেজ জানতে চান, অ্যাভারেজ এবং এইখানে ইউজ ইন ফর্মুলা হলে আপনি এখানে সব আপনি পেয়ে যাচ্ছেন স্যালারি। আপনি স্যালারি দিবেন, অ্যাভারেজ স্যালারি আপনি যা ছিল, আমরা কিন্তু নিউ স্যালারি করেছি উপরে, সো অ্যাভারেজ স্যালারি। সো এই দুইটা, এটা হলো আপনার অ্যাভারেজ স্যালারি এবং এটা হলো আপনার নিউ স্যালারি। এখন এরকম করতে করতে আপনার শিট যত বড় হবে, আপনি যদি এরকম প্রচুর রেঞ্জ নেম ডিফাইন করে থাকেন, তাহলে আসলে কখন কোনটা করেছেন এই জিনিসটা অনেক সময় দেখার প্রয়োজন পড়তে পারে। এটা আপনি কিভাবে দেখবেন? এটা করার জন্য আপনি যাবেন ইউজ ইন ফর্মুলা, পেস্ট নেমস, তারপরে পেস্ট লিস্ট। এটা হলে আপনি সমস্ত রেঞ্জগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এটার নাম কি, কোন রেঞ্জে ইউজ করা হয়েছে, হ্যাঁ, এটা যদি কখনো দেখতে চান তাহলে আপনি এটা পুরোটাই দেখতে পারবেন। আপনি নিজে যেটা করেছেন, আপনি টপ কলাম থেকে যেটা করেছেন সবকিছু আপনি দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।